স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতা, পেশাদারিত্ব আর নৈতিকতা বজায় রেখে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে এবার নির্বাচনী ব্যয় কমানোরও সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। আর কমছে নির্বাচনী বুথের সংখ্যা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ, ডিসেম্বরে হবে তফসিল। সব মিলিয়ে জোরে সোরে এগুচ্ছে কমিশনের নির্বাচনী প্রস্তুতি। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করল কমিশন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার সব মিলিয়ে 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে কমিশন। ব্যয় হবে 100 কোটি টাকা। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনী ব্যয় কমানোর চেষ্টা করছে কমিশন। সে কারণে কমানো হচ্ছে নির্বাচনী বুথের সংখ্যা। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। কিছু নতুন আইনের সংশোধন এসছে, নতুন কিছু নীতিমালা হয়েছে, এইগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব, যাতে ফিল্ডের জনগণকে বুঝাতে পারি। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষকে বলবো যে লিভিং প্লেইং ফিল্ড, যা আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। সংসদ নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব পদক্ষেপ নেবে বলেও জানান সিসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। আর বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন এতে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা কাটবে। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ এই বিশ্লেষকের। বিস্তারিত মাসুদ আলাবনীর রিপোর্টে। ডিসেম্বরে তফসিল, 26 ফেব্রুয়ারিতে হবে ভোট। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। এবারের রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসীরা ও নিশ্চিত করা হবে কারাবন্দীদের ভোটাধিকার। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিয়ে ইসির তৎপরতা রোডম্যাপে যুক্ত করেছে ভিন্ন মাত্রা বলে মনে করছেন বিশ্লেষক। এটার মধ্যে আমি যেটা দেখলাম একটু বেশি ডিটেইলড, একটু বিস্তারিত। যদি আমি অন্যগুলোর সাথে কম্পেয়ার করি, অনেক পলিটিক্যাল পার্টির দাবি ছিল যে জুলাই চার্টারটা আগে চূড়ান্ত করা হবে। এখন সেই কাজটা যেহেতু শেষ হয় তার আগেই এই ইলেকশনের রোডম্যাপটা হয়ে গেল, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো একটু বিভাজিত। সো এখানে আসলে ইলেকশন কমিশনের করার কিছু নাই। আর নির্বাচনী সড়কে পিআর ও জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপির সাথে আছে বিএনপির রাজনৈতিক দ্বৈরথ। এটিকে নির্বাচনের আগে বিএনপির সাথে রাজনৈতিক দর কষাকষির কৌশল বলে মনে করছেন অধ্যাপক সাব্বির আহমেদ। জামাতের যে ইনসিস্টেন্স, তারা যে জোর দিচ্ছে এই বিষয়টার, এটাও আমাদের ভাবা দরকার। বা নির্বাচনী প্রস্তুতি তারাও তো চালাচ্ছে। তারা যদি নির্বাচনে না আসার কোনো ইচ্ছা থাকতো তাহলে ওটা করতো না। কোনো একটা সমঝোতা হয়তো বা চাইতেছে দলগুলো। আমার ধারণা এই ধরনের নানান রকম সমীকরণ হয়তো আছে, যে কারণে এই প্রেশারগুলো দিচ্ছে, এনসিপিও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে। তবে আমার মনে হয় আলটিমেটলি আর সবাই নির্বাচনে যাবে। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ। পলিটিক্যাল পার্টিগুলো যদি এক জায়গায় না আসে, তখন কিন্তু আপনার এই প্রশ্নটা থাকবেই, এই শঙ্কার বিষয়টা জনগণের মধ্যে থাকবেই। এখন আর্মির রোলটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব, আমার মনে হয় যদি একদিনে নির্বাচনটা না করে এটা যদি
পর্যায়ক্রমে নির্বাচনটা করা হয়, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর বা ম্যান পাওয়ারের যে সংকটটা, সেই সংকটটা কাটিয়ে ওঠা যাবে। তবে শঙ্কা আলোচনার মধ্য দিয়ে সরকারকেই সমাধান করতে হবে মত বিশ্লেষকদের। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ, তবে কিছুটা শঙ্কা থাকছেই বলছেন বিশ্লেষকরা। এর কারণ এখনো একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। ভোট না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কিছু দল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শূন্যতা, দীর্ঘশ্বাস আর অপেক্ষায় প্রিয়জনের মন। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর কেউ কেউ ফেরত আসলেও গুম হওয়া অনেকেই ফেরেনি এখনো। শুক্রবার গুম হওয়া এসব ব্যক্তিদের স্মরণে এই আয়োজন করে মায়ের ডাক সংগঠন। দেশের যে পরিস্থিতি আছে, ইন্টেরিয়ামকে এত ভরসা করা হয়েছে, এত মানুষের সমর্থন থাকার পরে তারা আজকে কি করছে? আইন শুধু তৈরি করলেই হবে না, আইনের প্রয়োগটা কিভাবে হবে, আইনটা কার্যকরভাবে প্রয়োগ হবে কিনা, সেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আর আমরা যেন ভুলে না যাই, আমাদের দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এদের প্রশ্রয় আমরা দেব না, দিলে আমরা আবার এই গুমের শিকার হব। আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন, উনিও একজন গুমের শিকার। আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি কে সংসদে আমাদের জন্য লড়াই করবে। হাসিনা আমলে গুমের শিকার বেশিরভাগই ছিলেন রাজনৈতিক দলের সদস্য। সেই তালিকায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যোগ দেন অনুষ্ঠানে। তুলে ধরেন নিজের অভিজ্ঞতা, কথা বলেন আগামী নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও। ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি। এর আগে সকালে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যথাসময়ে নির্বাচন না হলে ফেসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় করতে চাও বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। ফজলা রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। হলে হলে মুড়ি পার্টির নামে আপ্যায়ন আর উপঢৌকন দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা প্রার্থীদের। ডাকসুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে লিফলেট বিলি ও কুশল বিনিময়। তবে নির্বাচনের বড় ফ্যাক্টর নারী ভোটারদের টানতে ব্যস্ত তারা। কেন্দ্রবিন্যাস নিয়ে সন্দিহান তারাও। কুইতমৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হল, এই দুটো হল ক্যাম্পাস থেকে অনেক দূরে এবং এই দুটো হলে যে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, তো এটাও ক্যাম্পাস থেকে দূরে। সেখানে মেয়েরা আসলে অনীহা প্রকাশ করবে। আমাকে যদি ভোট দেয় তাহলে আমি আমার যে
কণ্ঠ সেটা হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে জারি রাখতে পারবো। আমি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে আমার মা এসে একটু বসার সুযোগ পায় না, এই বিষয়টা আমার কাছে খুবই প্যাথেটিক লাগে। তো আমি চেষ্টা করব যেন গেস্ট রুমটা সারাক্ষণ খোলা থাকে যতক্ষণ আমাদের অফিস আছে। আমরা আমাদের এই ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের কণ্ঠস্বর রেইজ করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়েও আমাদের এই ধারা বজায় রাখবো। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু বলেন, শেষ পর্যন্ত লড়বেন তারা। ভোটের সমীকরণ তো আসলে এখনো সত্যিকার অর্থে দেখার মতো সময় হয় নাই, কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এখনো আনডিসাইডেড। যদি এই ক্যাম্পাসে 40,000 শিক্ষার্থী থাকে, আমার ধারণা এর মেজরিটি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই তারা কারে ভোট দিবেন। প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে ছাত্রদল। ডাকসু নির্বাচনকে ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে ছাত্রদলের জিএস প্রার্থী তোলেন উপঢৌকন, আপ্যায়ন সহ গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো। যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে, তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। বিরোধী শক্তিরাই এখন নির্বাচন করছে বলে ফোরন কাটেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী। শিক্ষাদের তীব্র চাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে সবাই একমত হতে বাধ্য হয়েছে, কিন্তু যেই প্রভাব বলয় এই শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্মকে আটকে দিয়েছিল, সেই প্রভাব বলয়ও আজকে জেতার জন্য তারা প্রভাব তৈরি করতেছে। আরেকজন নেত্রী, তিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি রোকেয়া হলে রাতে 11টার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকমভাবে নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে। তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। মানে এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা ভাই বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক বলেন, যখন আপনি কোনো একটা অভিযোগ দিবেন এটা তো স্পেসিফিক বলতে হবে, নাহলে তো আমি তো ভাই সারাদিনে দিনে 1000 অভিযোগ দিতে পারবো। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন রনি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন। এরপরই প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এর আগে 27 আগস্ট বাতিল হওয়া 20 জন প্রার্থীর মধ্যে 15 জন নির্বাচন কমিশনের কাছে আপিল করলে রায়ের মাধ্যমে সবাই প্রার্থিতা ফিরে পান। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। বিচার না হলে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। গুম নিয়ে আইনি আরেক দফা পর্যালোচনা শেষে চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সভায় গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন, 5 আগস্টের পরও বিভিন্ন বাহিনীর গুম নিয়ে কথা বলায় এখনো ভয়ের সংস্কৃতি রয়ে গেছে। এত প্রতিবন্ধকতা পার করে যে গুম কমিশন সত্যগুলো উদ্ঘাটন করছে, তাদেরকে তো আশা দিতে হবে। আপনারা হতাশ হয়ে গেলে তারা এই কষ্ট কার জন্য করবে? গুম কমিশনের কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি, তারপরেও এই ঝুঁকিটা তারা নিচ্ছে আপনাদেরকে বিচারটা পাইয়ে দেওয়ার জন্য। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
সিন্ডিকেটের কারণে কাঁচা বাজারে আগুন জ্বলছে, এমন অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতা সবাই। ছুটির দিনের রাজধানীর বাজারে গিয়ে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে চড়া দামের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি সবজি। চালের দাম চূড়ায় উঠেছে অনেক আগেই। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরি পুরনো খবর, কিন্তু বাজারে গিয়ে চিড়েচাপটা মানুষকে পকেট নিয়ে স্বস্তিতে ফেরানোর নামগন্ধও নেই। চড়া দামের তালিকায় ফিরেছে আরও কয়েকটি সবজি। কাঁচামরিচ, বেগুন ও টমেটোর দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 170 থেকে 180 টাকা, বেগুন 160, টমেটো 150-র আশেপাশে। করলা 100, ঢেঁড়স ও কাঁকরোল 80 টাকা কেজি। ক্রেতা বিক্রেতা সবারই অভিযোগ চলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ডিফারেন্স 10-20 টাকা 5 টাকা বাড়তে পারে, কিন্তু ডিফারেন্সটা কেন হইব? অবশ্যই সিন্ডিকেট কাজ করে। মালের দাম বেশি না, গোল বেগুন তারপরে 200 টাকা কেজি আসলে, এখন একটু কমছে। লাম্বা বেগুন 80 টাকা 100 টাকা কেজি। দিন দিন তো সবজির দাম বেড়েই চলেছে, কমতেছে না। তো এটা তো যারা ব্যবসায়ী করে তাদের ভিতরে সিন্ডিকেটটা চলে, আর সিন্ডিকেটের জন্যই তো সব জিনিসের দাম বাড়তেছে। বাজারে চালের দাম এখনো বাড়তি। গত সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে কমেছে মাত্র 1 থেকে 1.5 টাকা, বিক্রি হচ্ছে 72 থেকে 80 টাকা দরে। খেতেও হবে প্লাস মেনটেনও করতে হবে, সব বাড়তি আয় তো আর নাই। ছেলে মেয়ে সংসার খাওয়া দাওয়া সবকিছু ম্যানেজ করে নিয়ে চলতে হয়। এখন কম খাওয়া শিখে গেছি, ঠিক আছে, কম খাওয়ার চেষ্টা করতেছি। দাম বেড়েছে মাছ ও মুরগিরও। ব্রয়লার মুরগি বিক্রি 180 থেকে 185 টাকা কেজি, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকায়। সোনালী মুরগির দাম 270 টাকা কেজি, আর ব্রয়লার মুরগির দাম 185 টাকা কেজি। গেছে বাজার থেকে বাজারের দাম, ব্রয়লার মুরগির দাম একটু বাড়ে গেছে, আর সোনালী মুরগির দাম আগের মতন আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাহাজে তোলার পর রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ করছে ভারতের নৌবাহিনী, এমন গুরুতর অভিযোগের কথা বিবিসিকে জানিয়েছেন মিয়ানমারের 40 জন রোহিঙ্গা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। বিবিসি বলছে, দিল্লির থানা থেকে ডেকে নিয়ে প্রথমে এই রোহিঙ্গাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের মারধর ও নির্যাতন চালানো হয়। পরে তাদের লাইফ জ্যাকেট দিয়ে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়। এরপর সাঁতরে মিয়ানমারে পৌঁছান ওই রোহিঙ্গারা। বর্তমানে তারা মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর আশ্রয়ে আছেন। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, তবে এখনও কোনো মন্তব্য করেনি ভারত। এবারে খেলা সংবাদ। ট্রফি জেতার স্বপ্ন নিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপ নয়, আপাতত এই সিরিজকেই প্রাধান্য দিচ্ছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 6টায়। সোনালী ট্রফির দিকে তাকিয়ে আছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নেদারল্যান্ড সিরিজের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ ধরা হলেও টাইগার হেড কোচ ফিল সিমন্সের মতে আদর্শ প্রস্তুতি নিয়ে তার সংশয় রয়েছে। আমি জানি না এই সিরিজ খেলে আদর্শ প্রস্তুতি হবে কিনা। নেদারল্যান্ডস টিম অবশ্যই চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ম্যাচে যে কোনো দলই আপনার পরীক্ষা নিবে। প্রায় 1.5 সপ্তাহ পর মাঠে গড়াবে এশিয়া কাপ। নেদারল্যান্ড সিরিজের পর খুব বেশি সময় পাবে না ক্রিকেটাররা, তাই গা গরমটা করতে হবে এই সিরিজেই। তবুও কোচ এখনই এশিয়া কাপ নিয়ে ভাবছেন না। আমি এশিয়া কাপ নিয়ে এখনই ভাবছি না, নেদারল্যান্ড সিরিজে ফোকাস করছি। আমরা যদি ভালো না খেলি অবশ্যই সমালোচনা হবে, সেটা যে দলই হোক। সিরিজ শুরু হওয়ার আগে সিলেটে ক্যাম্প করেছে লিটনরা। যদিও মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তবে কোচের দাবি প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের ক্যাম্প ভালো হয়েছে, বৃষ্টি ছিল মাঝে মাঝে, কিন্তু ভালো প্রস্তুতি হয়েছে। পাটোয়ারি খুব ভালো আছে, ইমনও সুস্থ হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। দুই দলের 5টি ম্যাচ বাংলাদেশ জিতেছে 4টিতে, নেদারল্যান্ডস জিতেছে মাত্র 1টি। তবে বিশ্বকাপের মতো মঞ্চে টাইগারদের হারিয়েছে ডাচরা। ইমরান হোসেন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।